আমাদের গ্রামের নাম হরিদেবপুর। আমাদের বন্ধুদের মধ্যে রতন পুলিশের চাকরি পেয়েছে। তার পোস্টিং বদলি হয়েছে শিমুলপুরে। কালই তার সেখানে জয়েনিং। তাই সে আমাদের সঙ্গে আজকে দেখা করতে আসে। কি রে, কি করছিস? তোরা তো জানিস কাল আমার জয়েনিং, তাই আমাকে যেতে হবে। আবার অনেকদিন পর তোদের সাথে দেখা হবে, তাই মনটা ভালো নেই। হ্যাঁ রে, আমরা একসঙ্গে অনেক আড্ডা দিয়েছি। যাই হোক, ওখানে গিয়ে সাবধানে থাকিস। ও হ্যাঁ, তো পোস্টিং কোথায় যেন পড়েছে? ওই তো শিমুলপুর থানায়। অচেনা জায়গা, সবসময় চোখ কান খোলা রাখিস, আর ফোন টোন মাঝে মধ্যে করিস। হ্যাঁ নিশ্চয়ই, তোদের কি ভুলতে পারি আমি? তোরা আমার কত উপকার করেছিস। এইভাবে কথা বলতে বলতে অনেকটা সময় পার হয়ে গেল। তারপর আমরা বাড়ি চলে গেলাম। রতন ভোরবেলাতেই শিমুলপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ঠিক সময়ে সে ট্রেনে চেপে শিমুলপুর স্টেশনে পৌঁছেও গেল। স্টেশনে নেমে সে দেখল স্টেশনটি অত্যন্ত ফাঁকা। লোকবসতিও আশেপাশে তেমন নজরে আসছে না। তাকে নিয়ে যেতে একজন কনস্টেবলের আসার কথা ছিল, কিন্তু তাকেও সে দেখতে পেল না। যাই হোক, সে স্টেশনের বাইরে আসতেই দেখল একজন কনস্টেবল একটি বাইক নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। রতনকে দেখেই সে এগিয়ে এসে রতনকে বলল, আসুন আসুন স্যার, আমি আপনাকেই নিয়ে যেতে এসেছি। আচ্ছা আচ্ছা, চলুন। এই বলে তারা বাইকে করে পুলিশ স্টেশনের দিকে রওনা দিল। রতন তাকে জিজ্ঞাসা করলো, তাহলে আপনার নামটা জানো কি? শ্যামলাল স্যার। আপনার নাম তো রতন সরকার। আমি সেটা থানা থেকেই জেনে গেছি। বাহ, এখান থেকে থানাটা কত দূরে? অনেকটা পথ তো চলে এলাম। আশেপাশে তেমন লোক বসতিও দেখতে পেলাম না। কি ব্যাপার বলুন তো? এই তো সামনের যে রাস্তাটা যেখানে বাঁক নিয়েছে সেখানেই থানা। আর লোক বসতি তা আপনি থানায় পৌঁছেই সব জানতে পারবেন। এই বলতে বলতে থানার সামনে এসে তাদের বাইক থামলো। থানার চেহারা দেখে রতন তো অবাক হয়ে গেল। জরাজীর্ণ ভাঙা একখানা মাত্র ঘর, দেয়ালের গা দিয়ে লতা পাতা জঙ্গলে ভর্তি। দেখে মনে হচ্ছে অনেক দিনের পুরো একখানা বাড়ি। যাই হোক, রতন থানায় ঢুকলো। সেখানে গিয়ে সে দেখলো মোটামুটি গোছানো ভেতরটা। তাকে দেখা মাত্র অন্য একজন বয়স্ক গোছের লোক এগিয়ে এসে তাকে বলল, আসুন আসুন স্যার, এখানে বসুন, এটিই আপনার টেবিল। রতন চেয়ারে বসলো। তারপর বলল, আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। ইনি হরিদা, আমাদের থানারই হোমগার্ড। এই পাশের গ্রামেই ওনার বাড়ি। রতন তারপর হাত মুখ ধুয়ে কিছু খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়ে নিল। তারপর রতন কনস্টেবলকে বলল, চলুন তো দেখি, আপনাদের গ্রামের আশেপাশটা একটু ঘুরে দেখি। আচ্ছা স্যার, চলুন।
তবে সাবধান স্যার, সন্ধ্যার আগে কিন্তু আমাদের ফিরে আসতে হবে। কনস্টেবলের এই কথা শুনে রতনের একটু সন্দেহ হলো, তাই সে বলল, কেন কেন সন্ধ্যার আগে ফিরে আসতে হবে কেন? আমাদের তো সব সময়ই সজাগ থাকতে হবে, আমরা পুলিশের চাকরি করি। তারপরেও আপনি এ ধরনের কথা বলছেন? কি বলবো স্যার, কিছুদিন আগে আপনার মতোই একজন অফিসার এখানে পোস্টিং হয়ে এসেছিলেন। তিনি এই গ্রামের একটা মার্ডার কেসের তদন্ত করছিলেন। হঠাৎ করেই একদিন সকালে দেখা যায় গ্রামেরই একটি গাছে গলায় দড়ি দেওয়া অবস্থায় তিনি ঝুলছেন। তাই আপনাকে একটু সাবধান করে দেওয়ার জন্যই এই কথা বললাম। কি বলছেন? তারপরের কোনো তদন্ত হয়নি? কেউ ধরা পড়েনি? কি করে কিভাবে একটা পুলিশ অফিসার মারা গেলেন অথচ তার তদন্ত হলো না? তদন্ত কি হবে স্যার, তারপর থেকেই রাতের বেলায় যেই ওই রাস্তা দিয়ে ওই দিকে যায় সে আর বেঁচে ফেরে না, তাকেই ওই গাছে লাশ হয়ে ঝুলতে দেখা যায়। এই সব কথা শুনে রতন ওই ঘটনার রহস্য খুঁজে বের করতে চাইল। কেননা রতন বরাবরই ছোটবেলা থেকে খুব সাহসী ছেলে ছিল, তাই সে একটুও ভয় পেল না। সে মুখে আর কিছু না বলে সেই গ্রাম ও রহস্যময় জায়গাটা ঘুরে দেখতে চাইল। তারপর তারা থানা থেকে বেরিয়ে পড়ল। কিছুটা পথ হেঁটে যেতেই রতন দেখল চারিদিকে সবুজ জঙ্গলে ঘেরা একটা ছোট্ট গ্রাম, আর গ্রামের লোকজন যেন দিনের বেলাতেও কেমন ভয়ে ভয়ে আছে। গ্রামের লোকজনের মধ্যে কয়েকজন রতনকে দেখে সাহস পেয়ে সামনে এগিয়ে আসে। তাদের গ্রামে ঘটে যাওয়া সমস্ত ঘটনা রতনকে বলতে থাকে। তারপর তারা রতনকে বলল, সাবধানে থাকবেন স্যার, আপনি তো নতুন এসেছেন এই গ্রামে, আপনি তো এ গ্রাম সম্পর্কে কিছু জানেনও না, তাই বলছি স্যার সাবধানে থাকবেন, আমাদের এলাকাটা খুব ভালো নয়। তাদের মুখে সমস্ত কথা শুনে আর কনস্টেবলের মুখের কথার সঙ্গে কেমন যেন একটু অমিল খুঁজে পেল রতন। তাই রতনের সন্দেহ কনস্টেবলের উপরে হলো, কিন্তু সে কাউকে কিছু বলল না। রতন কনস্টেবলকে নিয়ে সেই অভিশপ্ত গাছের তলায় গিয়ে হাজির হলো। সেই আশপাশটা রতন ভালো করে দেখে নিল। সেখানে জঙ্গলের মাঝে আড়ালে রতনের একটি ঘরের চালা নজরে এলো, কিন্তু সে কোনো কথা না বলে থানায় ফিরে এলো। রাতে রতন ঘুমাচ্ছে, হঠাৎ তার ঘুম ভেঙে যায়। সে তাকিয়ে দেখে কনস্টেবল শ্যামলাল চুপিসারে থানা থেকে বেরিয়ে গেল। রতনও ধীরে ধীরে উঠে তার পিছু নিল। রতন দেখল শ্যামলাল এদিক ওদিক তাকিয়ে সেই জঙ্গলের মধ্যে খড়ের চালা ঘরটিতে ঢুকে পড়ল। তার সন্দেহ হুবহু মিলে যাচ্ছে। রতন তাই মনে মনে ভাবল, নিশ্চয়ই এই রহস্যের কোনো ব্যাপার ওই চালাঘরটার ভেতরেই লুকিয়ে আছে। তাই সেও চুপিসারে চালাঘরটির পাশের জানালা দিয়ে উকি মেরে সব দেখতে লাগলো। রতন দেখল
কয়েকজন সন্ডামার্কা লোক সেখানে বসে আছে, আর তাদের পাশে বসে আছে কনস্টেবল শ্যামলাল, আর তাদের সঙ্গে আছে সেই গ্রামের লোকটি যে থানায় হোমগার্ড হিসেবে ছিল। রতন তখনই তার পকেট থেকে তাড়াতাড়ি মোবাইলটি বের করে সব রেকর্ড করে নিল। তারপর সে চুপিসারে সেখান থেকে থানায় চলে গেল। আর রাতেই ফোন করে রতন তার উচ্চপদস্থ সব অফিসারকে সব জানিয়ে দিল। সকাল হতেই অফিসার সহ কয়েকজন পুলিশ এসে শ্যামলাল ও তার দলের সবাইকে পাকড়াও করল। গ্রামবাসীরা তপনকে এর কারণ জিজ্ঞাসা করতেই তপন বলল, দেখুন গ্রামবাসীরা, আপনাদের গ্রামে এতদিন কোনো ভৌতিক ঘটনা ঘটেনি। এরা দল বেঁধে এখানে এইসব কারবার করে চলছিল। এই বলে রতন তাদের রাতের রেকর্ড করা সমস্ত ঘটনা দেখালো। বুঝলেন সর্দার, নতুন এক অফিসার এসেছে, বড্ড চালাক আর সাহসী লোক। কি করা যায় বলুন তো? একটা তো কিছু ব্যবস্থা করতেই হবে, তা না হলে আমাদের সমস্ত ধান্দা বন্ধ হয়ে যাবে। কয়েকদিন দেখ কি ধরনের কি চালাকি করে। বেশি চালাকি করতে চাইলে সুযোগ বুঝে ওটাকেও মেরে গাছে ঝুলিয়ে দিবি। আর হ্যাঁ, একটা কথা, কালকের সেই নেশার জিনিসগুলো ঠিক জায়গায় পৌঁছে দিয়েছিস তো বলা? হ্যাঁ সর্দার, দিয়েছি, সব ঠিক জায়গায় পৌঁছে দিয়েছি। আজকে কিছু থাকলে দিয়ে দিন, আমি সব পৌঁছে দেব। হ্যাঁ, আজকেও কিছু আছে, এগুলি নিয়ে যা। আর এভাবে ভয় দেখিয়ে রাখবি, গ্রামের কেউ যাতে এদিকে আসতে সাহস না পায়। আর কেউ যদি এদিকে আসে তাহলে তো জানিস তাকে কি করতে হবে। হ্যাঁ সর্দার, হ্যাঁ জানি, মেরে ওই গাছটায় ঝুলিয়ে দেব, আর চারিদিকে বলে দেব যে ভৌতিক কাণ্ড, ভূতে মেরেছে। এই সব দেখে গ্রামবাসীরা রাগে ফুঁসতে থাকে। তারা তখনই সেই জঙ্গলে ঘেরা ওই ঘরটিতে আগুন ধরিয়ে দেয়। তারপর পুলিশ সহ সমস্ত অফিসার শ্যামলাল সহ তাদের দলের সকলকে ধরে নিয়ে যায়। বিচারে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়।